বুলেটিন প্রাইমের শুরুতেই নজর রাখতে হচ্ছে সীমান্ত পারাপার, আর তাতেও সমরেশ চক্র। কেন এই কথা বলছি? কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সক্রিয় সমরেশ বিশ্বাস। মোটা টাকায় ওপার থেকে এপারে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত পেরোতে জাল নথি তৈরি সমরেশের। কিভাবে চলতো এই কাজ আরো বিস্তারিত অমিত জানাতে পারবে। অমিত, দুদেশেই একাধিক এজেন্ট, সাব এজেন্ট রয়েছে, তার মানে সমরেশের এই কাজ কিভাবে চলতো? তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের হাতে যে সমস্ত তথ্য প্রমাণ এখনো পর্যন্ত এসেছে তাতে দেখা যাচ্ছে যে অপরাধের হাতে খড়ি হয়েছে সীমান্ত পারাপার দিয়ে। অর্থাৎ সমরেশ নিজে একটা সময় এই জাল পাসপোর্ট বা জাল ভুয়ো নথি তৈরি করার আগে নিজে অ্যাজ এ ব্রোকার বা দালাল হিসেবে সীমান্ত এরিয়াতে বসিরহাট বনগাঁ সীমান্তে তিনি কাজ করতেন। ওপারের লোকেদেরকে নিরাপদে এপারে নিয়ে আসা, অর্থাৎ সীমান্ত পারাপারের ক্ষেত্রে দালাল হিসেবে সমরেশ কাজ করতেন এবং সেখান সেই কাজের সূত্র ধরেই অপরাধ জগৎ অবৈধ কার্যকলাপে তার হাতে খড়ি এমনটা প্রমাণ উঠে আসছে। এবং পরবর্তী সময়ে এই অবৈধ কার্যকলাপের মধ্যে থেকেই সে শুরু করে হচ্ছে ভুয়ো নথি তৈরির কারবার। অর্থাৎ যে সমস্ত নাগরিক, বাংলাদেশি নাগরিক এপারে আসার পর তাদের এপারের আমাদের দেশের বৈধ কাগজপত্রের প্রয়োজন হতো, সেই জায়গায় সমরেশ শুরু করলো হচ্ছে নথি তৈরি করার কাজ। অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড তৈরি, মানে ভুয়ো এই সমস্ত পরিচয়পত্র তৈরি করার কাজ। সেই সমস্ত পরিচয়পত্র টাকার বিনিময়ে তুলে দেওয়া হতো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে এবং পরবর্তী সময়ে এই জায়গাতে সরেছে জাল পাসপোর্ট তৈরির কাজেও কিন্তু নিজেকে জড়িয়ে ফেলে সমরেশ। এই তথ্য এখানে শেষ নয়, রয়েছে আরো অনেক তথ্য। আর এই জাল পাসপোর্টের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। নজরে রয়েছে এবার সমরেশের স্ত্রী। কেন এ কথা বলছি? তার কারণ এই জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা তো সমরেশ বিশ্বাস, কিন্তু তার স্ত্রী, তিনি কুরিয়ার হিসেবে কাজ করতেন। আরো বিস্তারিত জানাতে পারবে অমিত এ বিষয়ে। অমিত, পুলিশের নজরে তাহলে এবার সমরেশ বিশ্বাসের স্ত্রী রেখা বিশ্বাসের গতিবিধিও। কিভাবে কুরিয়ার হিসেবে কাজ করতেন তিনি? অর্থাৎ ঘরের লোকেরাই কুরিয়ার হিসেবে কাজ করা মানে তো একটা মেন কাজ, সেটাই করতেন বাড়ির বিশ্বস্ত মানুষ। একেবারে নিজের বিশ্বস্ত লোকেদেরকে এই অবৈধ কার্যকলাপে রেখেছিলেন সমরেশ। তার প্রমাণ পাওয়া যাচ্ছে তার ছেলে গ্রেপ্তারিও, কারণ রিপনও ভুয়ো নথিপত্র তৈরি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এবং তার স্ত্রীর গতিবিধি কিন্তু এই মুহূর্তে পুলিশের নজরে। কারণ ইতিমধ্যেই বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের একজন অস্থায়ী কর্মী তারক সেনকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে বা জেরা করে যেটা তথ্য পাওয়া গেছে যে সমরেশের স্ত্রী রেখা বিশ্বাসের একাধিকবার বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রে তার যাতায়াত ছিল। কিন্তু তাই নয়, সমরেশ যেভাবে বিভিন্ন নথিপত্র নিয়ে পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মীদের কাছে যে সকল নথিপত্র পৌঁছে দেওয়ার কাজ করতেন, তখন থেকে সমরেশ করলেও অর্থাৎ পরিচিতি যখন বেড়ে যেত তার পরবর্তী সময় তার স্ত্রীকে কাজে লাগানো হতো এবং তার স্ত্রী অ্যাজ এ কুরিয়ার সেখানে নথিপত্র পৌঁছে দিতেন এবং পরবর্তী সময় পাসপোর্ট তৈরি হয়ে গেলে পোস্টাল ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মীরা সেই সমস্ত পাসপোর্ট সরাসরি যখন সমরেশের হাতে ডেলিভারি করতো বা সমরেশের স্ত্রীর হাতে ডেলিভারি করতো, সেই সমস্ত পাসপোর্ট নিয়ে অনুপ্রবেশকারীদের কিন্তু পৌঁছে দেওয়ার কাজ তার স্ত্রী রেখা করতেন। এই তথ্য কিন্তু উঠে আসছে। সেই জায়গা থেকে নিজের পরিবারের সদস্য একদিকে আমার ছেলেকে কাজে লাগিয়েছিল ভুয়ো নথি তৈরি করার ক্ষেত্রে, সেই সমস্ত ভুয়ো নথি পাসপোর্ট সেবা কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজে কিন্তু তার স্ত্রীকে ব্যবহার করা হতো। অন্যদিকে বনগাঁ এবং বসিরহাট এলাকাতে আরো 4 জন সহযোগীর কথা পাওয়া যায়। সহযোগীর তথ্য ইতিমধ্যে পুলিশের হাতে রয়েছে, যারা অত্যন্ত ঘনিষ্ঠ এই সমরেশের, যাদের খোঁজ ইতিমধ্যে পুলিশ শুরু করেছে। তারাও এই পুরো র্যাকেটের অন্যতম মানে চক্রী বলা যেতে পারে, যাদের মাধ্যমে র্যাকেট পরিচালনার কাজ কিন্তু সমরেশ করে আসছে, এমনটা তথ্য উঠে আসছে পুলিশের হাতে। বেশ অমিত। পাসপোর্ট জালিয়াতি চক্র কিভাবে পাওয়া যেত এই ভুয়ো পাসপোর্ট? সেবা কেন্দ্র এই পাসপোর্ট জালিয়াতির আতুর ঘর। সেখানে টাকা দিলেই হাতে পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশনও হবে না। তাই এবার সেবা কেন্দ্রগুলোতেই নজর তদন্তকারীদের। পাসপোর্ট জালিয়াতিতে বেশ কয়েকজন পুলিশের জালে স্পষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশ যোগ। তদন্তকারীদের নজর এখন রাজ্যের বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে, কারণ তারা জানতে পেরেছেন
বেশিরভাগ ক্ষেত্রে জালিয়াতি হয় তৎকাল পাসপোর্টের ক্ষেত্রে। এক্ষেত্রে ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্টের আবেদন করা হয়। পাসপোর্ট পাওয়ার পর ভেরিফিকেশন এড়িয়ে যান আবেদনকারী। ভেরিফিকেশন যে হয়নি তা পাসপোর্ট অফিসের নজরে আসার আগেই পগার পার। সংশ্লিষ্ট ব্যক্তি ততক্ষণে হয়তো দেশ ছেড়েছেন। কিন্তু কিভাবে হয় এই পাসপোর্ট জালিয়াতি? প্রথমে দালালরা তৎকাল পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেন, তারপর নথি নিয়ে হাজিরার জন্য পাসপোর্ট সেবা কেন্দ্র সিলেক্ট করেন। সেখানে প্রাথমিক পর্যায়ে নথি যাচাইয়ের পর পাসপোর্ট দেওয়া হয়। কিন্তু নথি তো জাল, ভেরিফিকেশন হলেই তো ধরা পড়ে যাবে। কিন্তু কেউই ধরা পড়ে না, কারণ ভেরিফিকেশনটাই হয় না। পুলিশের দাবি, জাল নথিতে তৎকাল পাসপোর্ট পাওয়ার পর কেউ আর ভেরিফিকেশনের জন্য ডিআইবি অফিসে যান না। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রিপোর্টে লিখে দেন ভেরিফিকেশন নট ক্লিয়ার্ড, অর্থাৎ ভেরিফিকেশন হয়নি, কিন্তু আবেদনকারীর হাতে এর আগেই পাসপোর্ট পৌঁছে গিয়েছে। এ তো গেল তৎকাল পাসপোর্ট জালিয়াতি। এবার দেখুন সাধারণ পাসপোর্টে কিভাবে জালিয়াতি হয়। সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রাথমিক নথি যাচাই হয় পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে। এক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য ডিআইবির হয়ে আবেদনকারীর বাড়িতে যায় পুলিশ। দালালদের পরামর্শে পুলিশ কর্মীর সঙ্গে দেখাই করেন না আবেদনকারী। বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয় পাসপোর্টের আবেদনকারী বাইরে আছেন। এক্ষেত্রেও পুলিশ কর্মী রিপোর্টে লেখেন ভেরিফিকেশন নট ক্লিয়ার্ড, আবেদনকারীকে তাঁর ঠিকানায় পাওয়া যায়নি। এর পরের খেলা হয় পাসপোর্ট সেবা কেন্দ্র বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে। সেখানকার কর্মী বা অফিসারকে টাকা দিলেই হাতে পাসপোর্ট। অফিসের লেনদেন নিয়ে কোনো কথা হয় না। দালালি আগে স্লিপে লিখে দেন যে কাকে কত টাকা দিতে হবে, সেই মতো ফেলো করি, পাও পাসপোর্ট। আগে তো হ্যাপা ছিল না। আমার প্রথম যখন পাসপোর্ট হয় তখন আমি মিষ্টি খাওয়ার পয়সা দিয়েছিলাম, তাতেই আমার হয়ে গেছিলো, কোনো সমস্যা ছিল না। আমার এমনি কাগজপত্র টোটালি জেনুইন, টোটালি সব কিছু, কোনো খুঁত নেই। তা সত্ত্বেও এই বছর 3 থেকে 3.5 মাস আমার ঘুরতে হয়েছে, প্রচণ্ড হ্যাপা নিতে হয়েছে আমাকে। পাসপোর্ট রিনিউ করার সময় সমস্যা, অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে পাসপোর্ট অফিসের কর্তাদের চক্ষু চড়ক গাছ। ভেরিফিকেশন নট ক্লিয়ার, এরকম রিপোর্টের পাহাড়। এরপরে শুরু হয় তদন্ত, তাতে প্রকাশ্যে আসছে পাসপোর্ট জালিয়াতি। নিউজ 18 বাংলা। আর এসটিএফ এর জালে বাংলাদেশি জঙ্গি আব্বাস আলী মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে জালে আব্বাস 27 বছর বয়স থেকেই অপরাধ জগতে যোগ। 2017 মহিলাকে অপহরণে অভিযুক্ত আব্বাস। কি কি অভিযোগ রয়েছে এই আব্বাসের বিরুদ্ধে আরো ডিটেইল জানাতে পারবে প্রণব। এসটিএফ এর জালে তো এই বাংলাদেশি জঙ্গি আব্বাস আলী, কিন্তু 27 বছর বয়স থেকেই অপরাধ জগতের সঙ্গে কিভাবে যুক্ত এই আব্বাস? তার মানে তো অনেক অভিযোগ তার বিরুদ্ধে। হ্যাঁ দেখো, আব্বাস আলীকে যে গ্রেফতার করেছে এসটিএফ, তারপরে কিন্তু ক্রমশ তথ্য সামনে আসছে এবং গোয়েন্দারাও সেই তথ্য কিন্তু সংগ্রহ করছেন। এবং 27 বছর যখন তার বয়স, সেই মহিলাকে অপহরণের কেসে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং প্রায় 2.5 বছর সে জেলের মধ্যে ছিল। এবং সেই জেলে থাকার সময় সে একবার অসুস্থ হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে থাকে এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে কিন্তু সে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে, যদি পুলিশের তৎপরতায় সেই জায়গায় যাত্রায় সে পারেনি। এই ছাড়াও এই আব্বাস তারপরেই কিন্তু সেই মাদ্রাসা তৈরি করে এবং বাচ্চাদেরকে পড়ানো হতো। কিন্তু তার আড়ালে প্রথমেই যে তার মাদ্রাসাতে 60 থেকে 70 জন ছাত্র থাকলেও পরবর্তীকালে কিন্তু যেহেতু পড়াশোনা ভালো রকম হতো না, সেই কারণে বর্তমানে 18 থেকে 20 জনের মতন কিন্তু আবাসিক ছাত্র ছিল। এবং পরিবারের এলাকাবাসীর অভিযোগ, প্রায় সময় সে কিন্তু মোবাইলে কথা বলতে ব্যস্ত থাকতো এবং সেই একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের মাধ্যমে কথা বলতে বলে কিন্তু গোয়েন্দারা জানতে পারছেন। এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কতজন আছে তাদেরকেও কিন্তু জানার চেষ্টা করছে এবং কার সঙ্গে কিভাবে যোগাযোগ করতো সেটাও কিন্তু জানার চেষ্টা করছে। এবং গোয়েন্দা all 8 arrested accused are produced and they have been remanded in 10 days police custody. We also seized 4 pen drives and other incriminating documents which we are analyzing, and more importantly we arrested a Bangladeshi national. We are looking into that aspect because we have a Bangladeshi national with us.